ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে, সূর্যের তাপটাও বেশ মিষ্টি লাগতে শুরু করেছে আস্তে আস্তে। আর এই শীতের ছুটিতে যদি একদিন বা দুদিনের জন্য কোথাও ঘোরার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে মুকুটমণিপুর আপনাদের জন্য খুব ভালো অপশন হতে পারে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম ও পর্যটন কেন্দ্র হল এই মুকুটমণিপুর। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সীমানা লাগোয়া কুমারী নদী ও কংসাবতী নদীর সংযোগস্থলে অবস্থিত এই গ্রামটি বিখ্যাত কংসাবতী নদীর ওপরে গড়ে ওঠা বিশালাকার জলাধার প্রকল্পের জন্য। প্রতি বছর বহু পর্যটক ব্যস্ত জনজীবন থেকে বিরতি নিয়ে শীতের ছুটিতে বা বর্ষার ছুটিতে 2 দিনের জন্য ঘুরে যান মুকুটমণিপুর থেকে। গুড মর্নিং, আরও একটা নতুন দিন এবং আরও একটা নতুন সকাল। আর হালকা শীতের এই সকালে মুকুটমণিপুর থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে মুকুটমণিপুর এসে পৌঁছালাম এবং সেখানে এসে কোথায় থাকছি। আর আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মুকুটমণিপুর ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এবং অবশ্যই আপনাদের সাজেস্ট করব কিভাবে মুকুটমণিপুর ঘুরলে আপনাদের সুবিধা হয়। মুকুটমণিপুরে এলে আপনারা দেখতে পাবেন কংসাবতী নদীর ওপরে গড়ে ওঠা 11টি লকগেট বিশিষ্ট একটি সুবিশাল জলাধার, যার সৌন্দর্য মুসাভিরানা ভিউ পয়েন্ট থেকে আরও অনেক গুণ বেড়ে যায়। এই জলাধারের ওপরেই বোটিং করে ঘুরে আসতে পারেন ডিয়ার পার্ক থেকে। পড়ন্ত বিকেলে কিংবা সকালের মিঠে রোদ গায়ে মেখে ড্যাম রোড ধরে দর্শন করে আসতে পারেন পরেশনাথ মন্দির। ঘুরে আসতে পারেন হারিয়ে যাওয়া ইতিহাসকে আঁকড়ে ধরে বেঁচে থাকা ছোট্ট গ্রাম অম্বিকানগর থেকে, যেখানে বিরাজ করছেন স্বয়ং দেবী অম্বিকা। আমি ধরে নিলাম আপনারা রাতের ট্রেন ধরে সকাল 10টার মধ্যে মুকুটমণিপুর পৌঁছেছেন, সেইভাবেই ট্যুর প্ল্যানটা আপনাদের জন্য সাজালাম। যারা আমার মতো দুপুরে মুকুটমণিপুর পৌঁছচ্ছেন তারা বিকেলে হয় ডিয়ার পার্ক কিংবা মুসাফিরানা ভিউ পয়েন্ট ঘুরে নিতে পারেন। মুকুটমণিপুর সবচেয়ে বেশি জনপ্রিয় কংসাবতীর জলে প্রায় ঘণ্টাখানেক বোটিং করে ডিয়ার পার্ক থেকে ঘুরে আসার জন্য। আপনারা যারা ড্যামের মধ্যে নৌকা বিহার করতে যাচ্ছেন বা বোটিং করতে যাচ্ছেন, সমস্ত বোটিংয়ের নৌকাগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। তো প্রত্যেকটা নৌকার দেখুন বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। এখানে মাথা পিছু বোটিংয়ের যে খরচা সেটা হলো 150 টাকা, এবং আপনারা যদি পুরো বোট একসঙ্গে রিজার্ভ করে নেন সেটা মোটামুটি 1500 থেকে 1200 টাকা মতো। এই হলো বোটিং করার টিকিট কাউন্টার। সকাল 6:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই বোটিং কাউন্টার কিন্তু অ্যাভেলেবেল থাকে সমস্ত পর্যটকদের জন্য। তবে যারা বোটিং করতে আসছেন তারা সকালের থেকে চেষ্টা করুন বিকেলে আসার, কেননা সকালে যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পর্যটক আপনারা পাবেন না। সেক্ষেত্রে আপনাদের গোটা বোট কিন্তু বুকিং করে তবেই ঘুরতে হবে। তবে আমরা মুকুটমণিপুর ঘুরেছিলাম একটু অন্যরকমভাবে। 350 টাকা দিয়ে একটি টোটো রিজার্ভ করে আমরা অম্বিকানগর সহ ডিয়ার পার্ক, মুসাফিরানা ভিউ পয়েন্ট এবং পরেশনাথ মন্দির ঘুরে বেরিয়েছিলাম। ড্যাম রোডের নিচের যে রাস্তা গ্রামের ভেতর দিয়ে পরেশনাথ মন্দির অবধি চলে গেছে, সেই অনন্য সুন্দর রাস্তা ধরে গ্রাম্য জীবন দেখতে দেখতে আমরা পৌঁছলাম পরেশনাথ মন্দিরের পাদদেশে। আমার ডান দিকে দেখা যাচ্ছে ড্যাম রোড। যারা সকালে বা বিকেলের দিকে সাইকেলিং করে বা বাইক রাইড করে এই ড্যাম রোডে ঘুরতে চাইছো, সেটা কিন্তু অবশ্যই করতে পারো ওই ওপরের ড্যাম রোড দিয়ে। আমি চেষ্টা করব তোমাদের বিকেলের দিকে সেই ড্যাম রোডে নিয়ে যাওয়ার। পরেশনাথ মন্দির লাগোয়াও খেয়া পারাপারের জন্য একটি নৌকা ঘাট রয়েছে, যা ব্যবহার করেন মূলত স্থানীয় মানুষজন। আমার এদিকে হলো কংসাবতী নদী আর এই দিকে হলো কুমারী নদী।
আর কংসাবতী এবং কুমারী নদীর এই হলো মিলনস্থল। আর এরই ঠিক উল্টো দিকে রয়েছে ডিয়ার পার্ক। আমরা এখন সেখানেই যাব। মুকুটমণিপুরের যে ড্যাম রোড রয়েছে সেখানের যে বুকিং ঘাট আমি দেখালাম, সেখান থেকেও আপনারা নৌকা বুকিং করে আসতে পারেন। আবার আপনারা যদি বাইক বা সাইকেল কিংবা টোটোয় পরেশনাথ মন্দির চলে আসেন, সেখান থেকে একটা সরু রাস্তা ঢুকে যাচ্ছে এই নৌকা ঘাটে। এই ঘাট কিন্তু ব্যবহার করেন সাধারণ মানুষরা। এখানে কিন্তু মাথা পিছু 20 টাকা মূল্যের ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন ওই দিকের ডিয়ার পার্কে। যারা বাইকে করে মুকুটমণিপুর ট্যুরে আসছেন তারা ড্যাম রোড ধরে পরেশনাথ মন্দির চলে আসুন। সোম থেকে শুক্রবার পর্যন্ত বাইক বা 4 চাকা গাড়ির জন্য কোনো রকম পাসের প্রয়োজন হয় না। তবে শনিবার বা রবিবার সেই গাড়ি চলাচল কিন্তু বন্ধ থাকে। সেই পরেশনাথ মন্দিরের উল্টো দিকে সাধারণ মানুষের জন্য ব্যবহৃত যে নৌকা ঘাট রয়েছে, সেই নৌকা ঘাটে কিন্তু আপনারা বাইক নিয়েও ওই ডিয়ার পার্কে চলে যেতে পারেন। সেক্ষেত্রে ডিয়ার পার্কে আলাদা করে কোনো রকম ভ্যান বা টোটো ভাড়া আপনাদের করতে হবে না। তবে এই ঘাটে ইঞ্জিন চালিত কোনো নৌকো যাতায়াত করে না। যে কটি নৌকা এই ঘাটে যাতায়াত করে সব কটিই কিন্তু দাঁড়ে টানা নৌকা। নৌকায় উঠে পড়লাম, এবারে জার্নি শুরু হবে খেয়াপাড়া পাড়ে। খেয়া পেরিয়ে যাব ওই দিকের ডিয়ার পার্কে। দিগন্ত বিস্তৃত জলাধারের ওপর দিয়ে নৌকা বিহার করার মজাটা অসম্ভব সুন্দর। দুর্দান্ত লাগবে এই জলাধারের ওপরে নৌকা বিহার করতে আপনাদের। মোটামুটি মিনিট 10 সময় লাগলো আমাদের ওই পার থেকে এই ডিয়ার পার্কে আসার জন্য। আপনারাও আমাদের মতো করে এই হাত নৌকা যে আছে, সেই হাত নৌকাতেও কিন্তু মাত্র মাথা পিছু 20 টাকার বিনিময়ে ওপার থেকে চলে আসতে পারেন এই ডিয়ার পার্কে। তো এই যে দ্বীপ রয়েছে সেখানেই একটা জায়গা আলাদা করে ডিয়ার পার্ক করে রাখা রয়েছে, মৃগদাব করে রাখা হয়েছে। তো সেখানে শুনেছি প্রচুর পরিমাণে নাকি মৃগ আছে। তো জানি না আমাদের কপালে কি জুটবে, আমাদের কপালে আদৌ মৃগের দেখা মিলবে কিনা, সেটা ক্রমশ প্রকাশ্য, তোমরাও অবশ্যই দেখতে পাবে। তো আপাতত চলো এখান থেকে সেই মৃগদাব বা ডিয়ার পার্কে যাওয়ার জন্য কি প্রস্তুতি রয়েছে বা কিসে করে আমরা যাই সেটা একটা দেখার বিষয়। কেননা এখান থেকে কিন্তু যে মৃগদাব রয়েছে সেটা কিন্তু আরো 2 কিলোমিটার মতো ভেতর দিকে। ঘাট থেকে এসে এই একটা কংক্রিটের রাস্তা করা রয়েছে, এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি যে ডিয়ার পার্ক রয়েছে সেই ডিয়ার পার্কের উদ্দেশ্যে। এবং ডিয়ার পার্ক ছাড়াও এখানে কিন্তু আরো একটা পার্ক রয়েছে, সোনার বাংলা পার্ক, সেটাও ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে আমাদের। ডিয়ার পার্কে নামার পরে এই ধরনের ভুটভুটি ভ্যান রয়েছে। তো এই ভ্যানে করে তোমরা ডিয়ার পার্ক অব্দি পৌঁছতে পারো। এখান থেকে মোটামুটি কিলোমিটার 2 রাস্তা। তবে এখানে কিন্তু এই ভ্যান নিয়ে বা মোটর ভ্যান নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। সমস্যা ইন দ্য সেন্স, তোমরা যদি গ্রুপে আসো সেক্ষেত্রে সুবিধা, কেননা 1 থেকে 7 জনের জন্য এই মোটর ভ্যান বা ভুটভুটি ভ্যানে ভাড়া হলো 320 টাকা। তো তোমরা যদি 1 জন বা 2 জন আসো সেক্ষেত্রে অনেকটাই বেশি, তোমাদের অনেকটাই কিন্তু বেশি কস্টিং পড়ে যাবে সেক্ষেত্রে। তো তাহলে আমাদের 2 জনের মতো পায়ে পায়ে চলে যাবে ডিয়ার পার্ক। বা তোমরা যদি গ্রুপে 7 জন বা 7 জনের বেশি আসো সেক্ষেত্রে কিন্তু মাথা পিছু 40 টাকা ভাড়া দিয়ে তোমরা যেতে পারো ডিয়ার পার্কে। এই হলো ডিয়ার পার্কের রাস্তা, সুন্দর রাস্তা, পিচের একদম খানাখন্দবিহীন রাস্তা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর দুদিকে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি দুহাত ভরে এই কালো পিচের রাস্তাকে আগলে রেখেছে। খেয়া থেকে নামার পরে এই যে সোজা রাস্তা যেটা দেখতে পাচ্ছ সেটা চলে যাচ্ছে ডিয়ার পার্কে। হেঁটে মোটামুটি মিনিট 15 লাগবে। যাদের হাঁটতে কোনো অসুবিধা নেই তারা কিন্তু এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই পৌঁছে যাবে ডিয়ার পার্কে। মোটামুটি 1 কিলোমিটার মতো
এসে গেছি। তো তারপরেই রাস্তার একটা ধারে সাইনবোর্ড দেওয়া রয়েছে সোনার বাংলা পার্ক। শহরের কোলাহল ব্যস্ত জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যদি একটা দ্বীপে কিছুক্ষণ সময় কাটাতে চান, সেক্ষেত্রে মুকুটমণিপুর থেকে ফেরি সার্ভিসে চলে আসুন এই ডিয়ার পার্কে। বনপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমার ডান হাতে। অপূর্ব সুন্দর লাগছে, মানে এমন একটা দ্বীপ যেটা জনকোলাহল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। ডিয়ার পার্কের আগে সুন্দর একটা ছোট্ট গ্রাম রয়েছে। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত বনপুকুরিয়া যে প্রাথমিক বিদ্যালয় আছে এরা সেখানেই পড়াশোনা করেন। একটা ছোট্ট জীবনযাত্রা এখানে চোখে পড়ছে। আমার বাঁ হাতেই রয়েছে ডিয়ার পার্ক, প্রায় এসেই গেছি। দেখা যাক এখানে হরিণ দেখতে পাওয়া যায় কিনা। বসে আছি মুকুটমণিপুরের ডিয়ার পার্কে, আর একদম সামনে হরিণ। আমি অনেক ডিয়ার পার্কে ঘুরেছি, তোমরা এই চ্যানেলেই অনেক ভিডিও পাবে ডিয়ার পার্কের, কিন্তু এত কাছে হরিণ আমি কখনো দেখিনি। একদম সামনে, মানে তুমি যদি চাও হাত বাড়িয়ে এদের ছোলা বা পশুদের যে খাবার সেই খাবার কিন্তু খাওয়াতে পারো তোমরা। তবে অবশ্যই এখানে বোর্ড দেওয়া রয়েছে হরিণকে বিরক্ত করবেন না, দয়া করে এদেরকে বিরক্ত করো না। এরা কিন্তু আমাদের মতো অবাধে বিচরণ করতে পারে না, সে কারণেই যে জায়গাটুকু এদের জন্য বরাদ্দ সেই জায়গাটা এদেরই থাক। সকাল 8টার সময় এবং বিকেল 4টের সময় হরিণের খাবার দেওয়া হয়। তো আপনারা যদি হরিণ খুব কাছ থেকে দেখতে চান তাহলে এই সময় দুটোকে মাথায় রেখে কিন্তু এর আগে বা পরে আসতে পারেন। সেক্ষেত্রে অনেক হরিণ একসঙ্গে খুব কাছ থেকে দেখার একটা সুযোগ আপনারা পাবেন। ডিয়ার পার্ক থেকে ফেরার সময়তে আপনারা এই সোনার বাংলা পার্কও ঘুরে আসতে পারেন। সোনার বাংলা পার্কের এন্ট্রি ফি হলো 10 টাকা মাথা পিছু। আপাতত সোনার বাংলা পার্ক বন্ধ রয়েছে। বেসিক্যালি এটা একটা ফুলের পার্ক, সুন্দর করে বাগানটা সাজানো রয়েছে। সোনার বাংলা পার্কের ভিতরে ফুলের বাগান করে বেশ সুন্দর পার্কটাকে সাজানো রয়েছে। এখন বন্ধ রয়েছে সোনার বাংলা পার্ক, যে কারণে আমি সোনার বাংলা পার্কের ভেতরে ঢুকে তোমাদের দেখাতে পারলাম না। তাহলে কেমন লাগলো এই ডিয়ার পার্ক? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আবার চলে এলাম এই ড্যাম রোডে। ড্যাম রোডের ওপরেই রয়েছে আমাদের ডান হাতে পরেশনাথ মন্দির। এখন সেই মন্দিরেই যাব। সোজা ড্যাম রোড ধরেও আপনারা চলে আসতে পারেন ডিয়ার পার্কে। সেক্ষেত্রে এখানে একটি গেট দেওয়া রয়েছে। এই গেট কিন্তু শনিবার বা রোববার বন্ধ থাকে, যাতে ওপার থেকে কোনো গাড়ি এই পারে না আসতে পারে। কিন্তু সপ্তাহের 8 দিনগুলো অর্থাৎ সোম থেকে শুক্রবার এই গেট কিন্তু খোলা থাকে। আপনারা যারা বাইক বা 4 চাকা নিয়ে ট্রাভেল করছেন তারা মুকুটমণিপুর লক গেট থেকে সোজা এই পরেশনাথ মন্দির হয়ে ঘুরে যেতে পারেন ডিয়ার পার্ক। পরেশনাথ মন্দির লাগোয়া একটি পুলিশ ফাঁড়ি রয়েছে, যেখানে রয়েছে মা কালীর একটি ছোট্ট মন্দির। এদিকে কংসাবতীর ড্যাম এবং তার পাশে এই ড্যাম রোড, এবং ড্যাম রোড লাগোয়া একটা ছোট্ট টিলার উপরে সুন্দরভাবে তৈরি করা হয়েছে পরেশনাথ মন্দির। এই হলো পরেশনাথ মন্দিরের গেট।
আগের গেটটা বন্ধ আছে বলে আমাদের এই পুরনো গেট দিয়ে উঠতে হচ্ছে। সামনে লেখা আছে পরেশনাথ শিব মন্দির। অবশ্যই কিন্তু এই ভুলটা করবেন না, এটা কিন্তু পরেশনাথ পাহাড় নয়, পরেশনাথ শিব মন্দির। মুকুটমণিপুর ড্যামের ঠিক পাশে ড্যাম রোডের একটা সাইডে একটা টিলা রয়েছে, সেই টিলার উপরেই রয়েছে পরেশনাথ শিব মন্দির। সাধারণের সুবিধার্থে বেশ ছোট ছোট সিঁড়ি করা রয়েছে, যেখান থেকে আপনাদের উঠতে খুব একটা অসুবিধা হবে না। পায়ের অসুবিধা থাকলেও খুব একটা বেশি কষ্ট হওয়ার কথা নয়, একদমই পাতলা পাতলা সিঁড়ি, আপনারা খুব আরামে উঠে যেতে পারবেন এই মন্দিরে। ओम माधव माधव माही माधव माधव दिवी सुरंद साधव सर्वे सर्वकार्येषु माधव ओम सूर्य सोमोजव कल्ले संधिभूता नाखमा पुनदि ओम नमः शिवाय हर हर महादेव ओम धायितं महेशं रजते। বাবা পরেশনাথের মন্দিরের ওপর থেকে কিন্তু এই ড্যামের যে ভিউ সেটা কিন্তু অপূর্ব। ওপর থেকে ড্যামটাকে দেখতে দারুণ লাগছে, এবং ড্যাম রোডটা যে এঁকে বেঁকে আসছে সেটা কিন্তু সত্যি দেখার মতো একটা জায়গা। পরেশনাথ মন্দিরের এই যে নতুন দরজা তৈরি হচ্ছে, এই নতুন দরজা খুলে দেওয়া হলে এই দরজা দিয়ে ওঠার সময় আপনারা এরকম বসার জায়গা পাবেন, তো সেখানে বসে কিন্তু কিছুটা সময়ও আপনারা কাটাতে পারেন। আর ওপরের পরেশনাথের মন্দির বেশ সুন্দর, তো মুকুটমণিপুর এলে অবশ্যই বাবা পরেশনাথকে দর্শন করে যাবেন। এরপর সেদিন আমরা পৌঁছেছিলাম সময়ের স্রোতে প্রায় হারিয়ে যাওয়া ইতিহাসকে আঁকড়ে ধরে বেঁচে থাকা একটি ছোট্ট গ্রাম অম্বিকানগরে। রাজবাড়ির নিজস্ব ইতিহাস এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট গেজেটার কুমার শঙ্কর নারায়ণ দেবের লেখা থেকে জানতে পারা যায় অম্বিকানগরের পূর্বতন নাম ছিল আমাইনগর। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ থেকে রাজস্থানের বহু রাজপুত ক্ষত্রিয় যুবক ছড়িয়ে পড়তে থাকে সারা ভারতবর্ষে। তাদেরই একজন ছিলেন জগন্নাথ দেও, যিনি স্থানীয় জমিদার চিন্তামণি ধোপাকে পরাজিত করে সুপুরে ধবলভূম রাজ্য গড়ে তোলেন। বড় ভাই টেকচাঁদ সুপুরকে রাজধানী ঘোষণা করেন। পরবর্তীকালে রাজধানী স্থানান্তরিত হয়ে যায় খাতড়ায়। ছোট ভাই খগেশ্বর ধবলদেব কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থলে আমাইনগরের রাজধানী গড়ে তোলেন। 1611 সালে কুমারী নদীর দক্ষিণ প্রান্তে রাজপ্রাসাদ গড়ে তোলেন তিনি। পরবর্তীকালে দেবী অম্বিকার মন্দির প্রতিষ্ঠা হলে দেবীর নাম অনুযায়ী রাজ্যের নাম পরিবর্তিত হয় অম্বিকানগরে। এই বংশেরই ষষ্ঠ প্রজন্ম রায়চরণ ধবলদেব ছিলেন একজন বিপ্লবী। নিজেকে সশস্ত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনে লিপ্ত করে দেশের কাজে উৎসর্গ করেন তিনি। অম্বিকানগরের রাজবাড়ি ঘুরে এখন এসে উপস্থিত হয়েছি দেবী অম্বিকার এই মন্দিরে। চলো মন্দিরের ভেতর থেকে তোমাদের একবার বিয়ে দেখাই। প্রতিদিন গ্রামের এবং গ্রামের বাইরের বহু মানুষ মাকে সকালবেলায় পূজা নিবেদন করতে মন্দিরে আসেন। এরপর দুপুরের মধ্যে আবার মুকুটমণিপুর ফিরে এসে ড্যাম রোড লাগোয়া যে কোনো একটি হোটেলে লাঞ্চ সেরে ফেলুন। যদি আপনারা মুকুটমণিপুরে পিকনিক করতে আসতে চাইছেন, তাহলে রাস্তা থেকে নেমে এই যে নিচু জায়গা, ঢালু জায়গা, এখানে কিন্তু আপনারা অনায়াসে পিকনিক করতে পারেন। পিকনিক করার জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জেস এখানে পে করতে হয় না। আপনারা রান্নাবান্না করার জন্য যেটুকু সাজ সরঞ্জাম সেগুলো নিয়ে আসবেন, বাস রাস্তার ধারেই পার্ক করে দেবেন, কোনো রকম কোনো পার্কিং চার্জেস নেই। তো এই যে জায়গা দেখালাম, এই জায়গাতে আপনারা পিকনিক করতে পারেন। এছাড়া যদি মনে করেন ড্যামের ধারে পিকনিক করবেন, সেটাও সম্ভব। যেখানে নৌকাগুলো বাঁধা আছে আপনারা দেখলেন, সেখানে গিয়েও আপনারা পিকনিক করতে পারেন। তার জন্য কোনো পার্কিং চার্জ বা পিকনিক স্পটের যে চার্জ সেসব কিছু নেই। শুধুমাত্র বাসনপত্র আপনারা ক্যারি করবেন, তাহলেই এখানে মুকুটমণিপুরে এসে আরামসে পিকনিক করতে পারবেন। এসে গেছে পিকনিকের মরশুম, তাহলে প্ল্যান করে চলে আসুন মুকুটমণিপুর, আর ঘুরে যান, পিকনিক করে যান, হুল্লোড় করে যান মুকুটমণিপুর থেকে। বেশ শান্ত নিরিবিলি ছিমছাম জায়গা হলো এই মুকুটমণিপুর।
মুকুটমণিপুর যে ড্যাম রয়েছে সেই ড্যামের নিচের দিকে অর্থাৎ কংসাবতী নদী যেদিক দিয়ে বয়ে গেছে সেদিকে যদি আপনাদের যাওয়ার ইচ্ছা থাকে আমি সেই জায়গাটা নিয়ে যাচ্ছি, আপনারা রাস্তাটা একবার দেখে নিন। পশ্চিমবঙ্গ সেচ দপ্তরের এই প্রপার্টির উল্টো দিকে যে সরু একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে যদি আপনারা সোজা নেমে যান তাহলেই যেখান দিয়ে কংসাবতী নদীটা বয়ে গেছে সেই জায়গাটায় পৌঁছতে পারবেন। রাস্তা দিয়ে ঢুকে এলে এরকম ঘন একটু জঙ্গল রয়েছে, এই যে ছোট্ট একটা সাঁকো মতো আছে তার পাশ দিয়ে এই রাস্তাটা ধরে নেমে যাবেন আপনারা নদী অববাহিকার দিকে। দেখুন নদীর গর্জন শুনতে পাচ্ছেন এখান থেকেই, কিন্তু খুবই সন্তর্পণে কিন্তু নামবেন, আর অবশ্যই পায়ে ভালো জুতো পরে নেবেন। স্লিপার বা কিটো জাতীয় জুতো কিন্তু একদমই পরবেন না, পা হড়কে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমার ঠিক পিছনেই হলো কংসাবতী নদীর সেই লক গেট, আর এর উল্টো দিকেই রয়েছে ড্যাম। মোট 11টি লক গেট বিশিষ্ট এই ড্যামের অববাহিকা হলো এই যে নিচের দৃশ্য সত্যি অপূর্ব, অসাধারণ। আপনারা যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, যদি পায়ে কোনো অসুবিধা না থাকে, অবশ্যই এখানে আসতে পারেন। আপনারা ইচ্ছা হলে ওই মাঝখানেও কিন্তু যেতে পারেন, তবে খুবই সন্তর্পণে যাবেন। যদি অসুবিধা থাকে তাহলে যাবেন না, কেননা প্রচণ্ড রিস্কি ওই জায়গাটা। আর এই লক গেটের ঠিক পাশেই রয়েছে একটা শিশু উদ্যান, তো শিশু উদ্যান থেকেও একটা গেট রয়েছে এই অববাহিকাতে নামার জন্য। তো আপনারা যদি শিশু উদ্যানের ভেতর দিয়ে আসেন, আমি বলবো সেটা কিন্তু অনেক বেশি সেফ। মুকুটমণিপুর যদি আপনারা সাইকেলে করে ঘুরে দেখতে চান তাহলে চলে আসুন মুকুটমণিপুরের এই কালচারাল সেন্টারে। এই হলো কালচারাল সেন্টার, এখান থেকেই সাইকেল ভাড়া পাওয়া যায়। এই যে রয়েছে সাইকেল, কাপলদের জন্য সাইকেল রয়েছে, সিঙ্গেলদের জন্য সাইকেল রয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই কালচারাল সেন্টার। তো এখান থেকে আপনারা প্রতি ঘন্টায় 50 টাকা বিনিময়ে সাইকেল ভাড়া নিতে পারেন। এছাড়াও যদি পুরো দিনের জন্য সাইকেল ভাড়া নেন সেক্ষেত্রে মাত্র 300 টাকার বিনিময়ে সাইকেল ভাড়া পেয়ে যাবেন। তোমরা চাইলে আমাদের মতো করেও কিন্তু মুকুটমণিপুর ঘুরে দেখতে পারো। আমরা দুটো সাইকেল ভাড়া নিয়েছি এবং এইভাবে সাইকেল চালিয়ে ঘুরে দেখছি মুকুটমণিপুর। কালচারাল সেন্টার থেকে সাইকেল ভাড়া নেওয়ার সময় আপনাদের অবশ্যই একটি আইডেন্টিটি কার্ড সেখানে জমা রাখতে হবে এবং প্রতি ঘন্টায় 50 টাকার বিনিময়ে আপনারা সাইকেল ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই পেমেন্ট কিন্তু অনলাইন মোডেই করতে হবে। সকালের প্রথম আলোয় কিংবা পড়ন্ত বিকেলে এই ড্যাম রোডের সৌন্দর্য কিন্তু অপূর্ব। যারা মুকুটমণিপুর আসছেন তারা অবশ্যই যে কোনো একটা সময় ড্যাম রোড থেকে ঘুরে যাবেন। আমাদের মতো করে ইচ্ছে হলে এইভাবেও মুকুটমণিপুরকে এক্সপ্লোর করতে পারেন। মুকুটমণিপুর ইকো প্যাডেল প্রকল্প যে আছে তার সেই প্রকল্প থেকে আপনারা ঘন্টা পিছু মাথা পিছু 50 টাকার বিনিময়ে এই রকম সাইকেল বুক করতে পারেন এবং এই সাইকেল বুক করে কিন্তু আরামসে এই সমস্ত মুকুটমণিপুরের আশপাশের জায়গা, আশপাশের দৃশ্য ঘুরে দেখতে পারেন। অপূর্ব লাগবে। বাইক, টোটো সমস্ত কিছুই তো আছে, ইকো ফ্রেন্ডলি সাইকেলই বা বাদ যাবে কেন? যে কারণেই ভাড়া নিয়ে সাইকেল ঘুরে দেখুন মুকুটমণিপুর আপনার নিজের মতো করে। আমরা এখন এই যে ড্যাম রোড রয়েছে, এই ড্যাম রোড ধরে সোজা এগিয়ে যাচ্ছি মুসাফিরানা পার্কের দিকে। যদিও এখন মোটামুটি প্রায় সন্ধে হব 5টার মধ্যে এই সাইকেল ফেরত দিতে হবে, তবুও মুসাফিরানা পার্কে না ঢুকলেও সেই ড্যাম রোডের যে ফিলটা, মানে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে ড্যাম রোডের এই কংসাবতী ড্যামের ধারে দাঁড়িয়ে থেকে সূর্যাস্ত দেখার যে মজাটা, সেই মজাটা নেওয়ার জন্যই আমরা এখন বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। বল এই এক্সপিরিয়েন্সটা কেমন? বিকালবেলা খুব সুন্দর লাগছে সাইকেল নিয়ে মাথার উপরে ঘুরতে। মানে মোটামুটি একটা অন্যরকম এটা যদি এটা ক্যামেরা দিয়ে হয়তো অতটা জাস্টিফাই করা যাবে না,
নিজেকে এসে এই জিনিসটাকে ফিল করতে হবে। আর আমরা মানে কাজের বাইরে বহুদিন পর মনে রাখুন সাইকেল নিয়ে বেরোলাম না, বহুদিন পরে, বহু বছর পরে। মানে সেটাও আবার মুকুটমণিপুরের মতো একটা জায়গায় যেখানে এই সুবিধাটা রয়েছে যে সাইকেল ভাড়া নিয়ে নিজের মতো করে প্ল্যান সাজিয়ে তোমরা বেরোতে পারবে। এই সুযোগ সুবিধাটা আশা করি মুকুটমণিপুরের মতো আরো যদি কিছু পর্যটন যে সমস্ত কেন্দ্র আছে যেমন দীঘা, মন্দারমণি, একদম এই সমস্ত জায়গাতে যদি এই সুবিধাটা উপলব্ধ করা যায় আশা করি খুব একটা মন্দ হবে না। এই যে ড্যাম রোড যাচ্ছে, এই ড্যাম রোডের ওপর দিয়ে সাইকেল নিয়ে, বাইক নিয়ে বহু মানুষ কিন্তু বেরিয়ে পড়েছেন। একদিকে কংসাবতী এবং একদিকে সবুজ ক্ষেত, আর দূরে মুসাফিরানা পার্ক। এই রাস্তা একদম সোজা গিয়ে শেষ হচ্ছে মুসাফিরানা পার্কের ওদিকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বীপ, সেখানে রয়েছে ডিয়ার পার্ক। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি বিকেল 5টা, প্রায় সন্ধে হয়ে এসছে। আর এখন দাঁড়িয়ে আছি এই মুসাফিরানা পার্ক যে আছে তার সামনে। অ্যাকচুয়ালি মুসাফিরানা পার্ক হলো একটি ভিউ পয়েন্ট। এখান থেকে যে কংসাবতী ড্যাম রয়েছে, ড্যামের ভিউটা অসাধারণ পাওয়া যায়। তো ন্যাচারালি অনেকটা সন্ধে হয়ে গেছে, আমি তাও টিকিটটা নিলাম, আমি দেখি কিছু ভিউ পাওয়া যায় কিনা। অনেকটাই কুয়াশা হয়ে গেছে, তো দেখা যাক কি আসে ক্যামেরাতে, তোমরা তো দেখতেই পাবে। আর এই পার্ক কিন্তু খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 6:30, বা যদি সিজন হয় যখন পিক সিজন থাকবে সেই সময়তে কিন্তু 7:30 পর্যন্তও কিন্তু খোলা থাকে। মুসাফিরানা পার্কে ঢুকছি। পার্কে ওঠার পরে এই ধরনের বসার জায়গা করা রয়েছে যেখানে আপনি অনেকটা সময় স্পেন্ড করতে পারেন। তবে এই জায়গাটা আমার মতে একটু বিকেল বিকেল করে আসাটাই ভালো, যে ক্ষেত্রে আপনারা এই যে কংসাবতীর ওপরে যে ড্যাম রয়েছে সেই ড্যামের ভিউটা অসাধারণ দেখতে পাবেন। পুরো ড্যামটাই কিন্তু এক নজরে পাখির চোখ দিয়ে দেখা যায় এই মুসাফিরানা পার্কের ওপর থেকে। এই মুসাফিরানা পার্কের ওপরে একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে, সেখান থেকে কংসাবতী ড্যামের যে ভিউ জাস্ট অপূর্ব। এই দৃশ্য সত্যি মানে কাউকে বুঝিয়ে বলা সম্ভব নয়। এত সুন্দর প্রকৃতির যে রূপ এবং এই ড্যামের পাড় জুড়ে যে রাস্তাটা করা রয়েছে সেটাকে এত অপূর্ব দেখতে লাগছে, নিজের চোখে না দেখলে সত্যিই হয়তো বিশ্বাস করা যায় না। সকালে আরও ভালো লাগতো, এখন বাজে প্রায় 5টা, রীতিমতো কুয়াশা পড়ছে, তো যে কারণে এই ভিউটা অনেকটা এই কুয়াশায় ঢাকা পড়ে গেছে। কিন্তু তবুও এই ড্যামের যা রূপ, সেই রূপ অসাধারণ, অতুলনীয়, অভাবনীয়। সাইকেলিং করে এই ঘুরে এলাম, সাইকেল জমা দিলাম সেন্টারে, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স। আশা করি তোমরা যদি সাইকেলিং করো তোমাদেরও একই রকম ভালো এক্সপিরিয়েন্স হবে। আর এখানে কিন্তু মুকুটমণিপুরে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। এই নিচেই একটা বিরাট বড় হোটেল রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও রাস্তার দুধারে, মানে লক গেটটা পেরিয়েছেই রাস্তার দুধারে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে তোমরা খাবার দাবার মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। সামনে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর গান হচ্ছে। মুকুটমণিপুরে ড্যাম রোড লাগোয়া একটি স্থায়ী মার্কেট রয়েছে, সেখান থেকেই প্রয়োজনীয় সামগ্রী আপনারা সংগ্রহ করতে পারেন। আমার মতো আপনারাও কি ঘুরতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।